annexure, আইএসএল ক্লাবস অ্যান্ড জামশেদপুর ক্যাজুয়ালিটি। তো জামশেদপুর এফসি যে আইএসএলে খেলবে না সে সংক্রান্ত একটা অডিও আজকে আমি কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছিলাম। তো সেটা আমার চ্যাট ফোরামের জন্য মূলত তৈরি করেছিলাম। তো আমি যেহেতু ইউটিউবে আপলোড করি অডিও নোটগুলো, তো সেখানে দুটো কমেন্ট রয়েছে। সেই কমেন্ট দুটোর মনে উত্তর দেওয়া দরকার, কেননা এই ধরনের প্রশ্ন অনেকের মনেই আছে। মূলত যারা স্পোর্টস সাংবাদিক, যারা ইউটিউবে কাজকর্ম করছে বা সোশ্যাল মিডিয়াতে করছে, তাদের অনেকে ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার নয়। তো এই দুটো প্রশ্ন উত্তর দিলে মনে অনেকের কাছে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে। তো প্রথমজন বলছেন যে জামশেদপুর এফসির অন্য ক্লাবের ফান্ডিং নিয়ে সমস্যাটা কিসের, এখন তো শুধু কমার্শিয়ালাইজেশনটাই করছে ক্লাবরা। না, জামশেদপুর এফসির কিচ্ছু এসে যায় না অন্য ক্লাবের। ইস্টবেঙ্গলের ফান্ডিং কে করছে, কি মোহনবাগানে কে করছে, জামশেদপুর এফসির কিচ্ছু এসে যায় না। জামশেদপুর এফসির এসে যায় বা টাটা গোষ্ঠীর যে আইএসএলের ফান্ডিংটা কে করছে। কেন আপনি যদি দেখেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো ওনার, ঠিক আছে, কিন্তু আইএসএলটার ফান্ডিংয়ের দায়িত্ব তারা আইএসএল ক্লাবদের কিছু একটা কমিটিকে দিয়েছে। তো সেখানে কোনো ক্ল্যারিটি নেই, সেই জন্য সেখানেই তাদের আপত্তিটা। এবার দেখুন, আমার এই আলোচনাটা শোনার পূর্বে আপনাকে কিন্তু আমার আগের আলোচনাটা শুনতে হবে, কারণ আমি পুনরাবৃত্তি করব না কিছু। তো এই প্রশ্নটা, যে প্রথম প্রশ্নটার উত্তরটা আরও একটু পরিষ্কার হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সময়। তো দ্বিতীয় আরেকজন প্রশ্ন করেছেন যে আরও আগে কেন জানালো না টাটা সন্স বা টাটার যে বোর্ড, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কেন আগে জানালো না। দেখুন, প্রথমত জামশেদপুর যে খেলবে ওরা কিন্তু একবারও বলেনি। জামশেদপুর গত বছর খেলেছিল, কেননা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরো টুর্নামেন্টের দায়িত্বে ছিল, ফান্ডিংয়েরও দায়িত্বে তারাই ছিল। এই বছর শুরুতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরোটা নিজের কন্ট্রোলেই রেখেছিল, ফান্ডিংটাও নিজেরা টেন্ডার ডেকে শর্ট লিস্ট করেছিল, কেউ কোনো একটা সংস্থা রেসপন্ড করেছিল। তারপর আইএসএল ক্লাবরা ব্যাপারটা একটু ঘোরাটে করে দেয়। তো তারপর আবার তারা নতুন করে আইএসএল ক্লাবদেরকে দেবে বলেছে। তো জামশেদপুর এফসি এই নতুন সমীকরণের পর কিন্তু একবারও হ্যাঁ বলেনি। তারা বলেছে যে তাদের বোর্ডের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। ইনফ্যাক্ট যে প্রথম ডেডলাইন ছিল সেই ডেডলাইনেও কিন্তু তারা হ্যাঁ বলেনি। এই জগতে, কর্পোরেট জগতে, হ্যাঁ না বলা নায়ের সমান ধরে নিতে হবে। সুতরাং তারা একবারও হ্যাঁ বলেনি, তারা বলেছে আর একটু সময় পেলে ভালো হয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলতে পারতো না সময় দিতে পারবো না, আর একটু সময় পেলে হ্যাঁ আদায় করে দেব, একবারও বলেনি জামশেদপুর এফসি। বলেছে আমাদের বোর্ডের সঙ্গে আলোচনা করতে হচ্ছে আমাদেরকে, আর একটু সময় পেলে আমরা চেষ্টা করে দেখতে পারি। তারা একবারও বলেনি যে হ্যাঁ কনফার্ম, বলতে পারে না। জামশেদপুর এফসি যে কোম্পানির, তার যে হেড রয়েছে সে তো টাটার হেড নয়, তার পক্ষে বলা সম্ভব নয় যে হ্যাঁ আমি হ্যাঁটা আদায় করে দেব, না সম্ভব নয়। সে বলেছে আরেকটু সময় চাই, হয়তো হ্যাঁটা আদায় করে দিতে পারবো। ঠিক আছে, এইবার আজকে যে তারা না বলেছে, তার মানে ধরবেন না যে আজকেই টাটা বোর্ড থেকে না বলেছে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে বেশ কয়েকদিন আগেই টাটা বোর্ড হয়তো না বলে দিয়েছে, তো তারপর একটা অ্যাপিল করে। বড় কোম্পানিতে এরকম আছে, তো নিতুর কোম্পানি না যে ঢুকে যাবে, নিতুদা খেলবো নিতুদা খেলবো না, দাদা নিতুদা বলে দাও, ওই আধ ঘন্টার মধ্যে হয়ে গেল। এগুলো এই নিতু কোম্পানিতে হতে পারে বা ওই বিজলিবাবুর কোম্পানিতে হতে পারে। বিজলিদা বসে বসে করে দিল, গোফের তা দিতে দিতে করে দিল। এগুলো ওই মাওড়া কোম্পানিতে বা ওই গুজ্জু কোম্পানিতে এগুলো হতে পারে, ঠিক আছে। কিন্তু টাটা কোম্পানিতে যেহেতু আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম, সুতরাং জানি ওখানে কীভাবে কাজকর্ম হয়। একটা সত্যিকারের কর্পোরেট, আমরা যে কোনো প্রাইভেট কোম্পানিকে কর্পোরেট বলি, তা ঠিক নয়। বিজলিবাবুর কোম্পানিগুলো কর্পোরেট নয়, প্রাইভেট কোম্পানি, বড় কোম্পানি।
অর্থ আছে, কিন্তু কর্পোরেট সেই অর্থে নয়, কোনো স্ট্রাকচার নেই, যে পারে যখন তখন যা ইচ্ছা করে দেয়, ওরকম ব্যাপার। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আজকের শুক্রবার না মানে এই নয় যে বোর্ড আজকেই না বলেছে। বোর্ড সাধারণত এইসব ক্ষেত্রে বেশ কয়েকদিন আগেই না বলে, তো তারপর যে ক্লাবের হেড বা সিইও, জানি না, যে কোনো পদে হতে পারে, সে হয়তো আবার অ্যাপিল করেছে যে আরেকবার ভেবে দেখাও, তারপর তারা না বলেছে। না না না, অ্যাপিলটা রিজেক্ট হয়েছে। এবার অ্যাপিল একবারও রিজেক্ট হতে পারে, একাধিকবারও হতে পারে, দুবারও করে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না দুবার করেছে, করলে একবারই অ্যাপিল করবে সাধারণত এইসব ক্ষেত্রে। কেউ দু তিনবারই না, এ প্রেম নিবেদন নয়, হ্যাঁ বলো না গো, বলো না গো, বলো না ভালোবাসো, এরকম হয় না কর্পোরেটে। সাধারণত একবার অ্যাপিল করে, ম্যাক্সিমাম দুবার হতে পারে। হ্যাঁ, তো মানে এরকম না যে বারবার প্লিজ বলো না, প্লিজ বলো না, এরকম হয় না। তো এবার যেটা ঘটনা, সেটা হচ্ছে যে কেন তারা না বলল, বা আরও আগে কেন নাটা বলেনি। দেখুন, একটা বড় কোম্পানিতে তার কাছে তো একটা কেস নিয়ে যেতে হবে। মানে আপনি ধরুন টাটার সন্স বলছেন, বা যেই বোর্ডই হোক, সেখানে আপনি একটা কেস নিয়ে যাবেন, যেই একটা কেস, আপনি আমাকে অ্যাপ্রুভাল দিন। তো কেসটা তো তৈরি করতে হবে, মানে কেসটা তো বুঝতে হবে সবার আগে। এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিছুদিন আগে ক্লাবদের দায়িত্ব দিল, তো কিছুদিন আগে দায়িত্ব দিল, তারপর কি কি ঘটেছে, মানে ক্লাবরা কি আদৌ কোনো কোম্পানি তৈরি করেছে? মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো বলে দিল ক্লাব গোষ্ঠীকে আমরা দায়িত্বটা দিয়ে দেব, তারা কমার্শিয়াল পার্টনার জোগাড় করবে। এবার ক্লাব গোষ্ঠী কি মানে কোনো কোম্পানি ফ্রেমওয়ার্ক বানিয়েছে নিজেদের? ধরুন একটা কোম্পানি তারা তৈরি করবে বা হয়তো করে ফেলেছে, ধরুন কোম্পানি এক্স। সেই কোম্পানি এক্সের পলিসি কী? আগে যখন এফএসডিএল চালাতো তখন তার মালিকানা একটা স্বচ্ছতা ছিল। এফএসডিএলে কে মালিকানা, একটা স্বচ্ছতা ছিল। প্রথমে আইএমজি ছিল, রিলায়েন্স ছিল, তারপর স্টার ছিল, তিনটে পক্ষ ছিল। তারপর আইএমজি বেরিয়ে গেল, স্টার আর রিলায়েন্স ছিল, তারপর শেষের দিকে শুধু রিলায়েন্স ছিল। তো কখনো তিনটে বড় কোম্পানি ছিল, কখনো দুটো ছিল, শেষের দিকে একটাই বোধহয় ছিল। সেই কোম্পানির একটা স্বচ্ছতা রয়েছে, ব্যালেন্স শিট রয়েছে, নিয়মিত অডিট হয়। তো তারা ফান্ডিং করতো। এবার তারা ইন্টারনালি কী করতো, কোথা থেকে কী কোম্পানি, শেল কোম্পানি, সেটা অন্য ব্যাপার, কিন্তু তারা ডাইরেক্ট লিগের টাকাটা তারা ঢালতো, রিলায়েন্স ঢালতো, স্টার ঢালতো, আইএমজি ঢালতো। হ্যাঁ, মানে এবার আইএমজি বিভিন্ন লোকের মারফত অন্যভাবে টাকা তুলতো, কিন্তু সেটা সেকেন্ড লেভেল, ফার্স্ট লেভেলে তাই টাকাটা ঢালতো। কিন্তু এই ক্ষেত্রে আইএসএল ক্লাবরা বলছে আমরা এটা টাকা দেবো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে টাকা দেবো। তো টাকার উৎসটা তার কি, টাকার সোর্স অফ ইনকামটা কি? রিলায়েন্সের প্রচুর সোর্স রয়েছে, স্টারের রয়েছে, আইএমজির রয়েছে, ক্লাবদের কি সোর্স? আজকে যদি টাটা বোর্ড বলে হ্যাঁ তোমার লিগে আমি যদি খেলবো, তোমার লিগ যে ফান্ডিং করছে তার সোর্স অফ ইনকাম কি? এতে বোধহয় কোম্পানি নেই। আর যদি কোম্পানি থেকেও থাকে, কোম্পানি এক্সের সোর্স অফ ইনকাম কি? কিচ্ছু নেই। কোম্পানি এক্স বলছে আমরা বাজার থেকে টাকা তুলব, কার মারফত আপনি টাকাটা তুলবেন, কার হাত দিয়ে টাকাটা তুলবেন, এখানে হলো প্রশ্ন। আপনি কোনো রাশিয়ান কোম্পানির থেকে টাকা তুলবেন, ইসরায়েলি কোম্পানির থেকে, ইরানিয়ান কোম্পানির থেকে, কিউবান কোম্পানির থেকে, সে টিভির সাথে যুক্ত হতে পারে, বা আপনার মেজর স্পন্সর, বা এখানে তো কোনো ক্ল্যারিটি নেই। আইএসএল ক্লাবরা কোথা থেকে টাকা তুলবে, কোনো ভদ্রলোকের থেকে নাকি কোনো আফিমের ব্যবসাদারের থেকে টাকা তুলবে, কোথাও কোনো স্বচ্ছতা রয়েছে? তারা কিছু লিখেছে নিজেদের কোম্পানির পলিসি? বা আপনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে টেন্ডারটা দেখবেন, যেটা বোধহয় একটা বার করেছে টেন্ডার, সেটা টিভি রাইটসের টেন্ডার। কিন্তু এই ক্লাবরা যে বাজার থেকে টাকাটা তুলবে, কোন সাতটা বাজার থেকে তুলবে, কেউ আর্মস নিয়ে কাজকর্ম করে? কেননা আমি আবারও বলছি, যেটা আমি আগের অডিওতে আরও বিস্তারিত বলেছি, টাটাকে গ্লোবালি ব্যবসা করতে হয়। আমেরিকা, ইউরোপ, বড় বড় দেশে করতে হয়, জাপানে করতে হয়, অস্ট্রেলিয়াতে করতে হয়। তো অনেক দেশের এইসব নিজেদের ইন্টারনাল কিছু থাকে, যে কোনো দেশ যদি ইউরেনিয়ামের ব্যবসা করে, ইম্পোর্ট করে, সেই দেশের সঙ্গে ডিল করলে চলবে না। চাইল্ড লেবার, বিভিন্ন অ্যানিমেল,
মানে প্রচুর এই ধরনের এথিক্যাল গ্রাউন্ড আছে যেগুলো নো মানে এগুলো করলে একদম রেড ফ্ল্যাগ। তো সেইগুলো আপনার যদি স্বচ্ছতা না থাকে, আপনার যদি আপনি ক্লাবদের যে কোম্পানি সে আদৌ এগুলো তৈরি করেছে যে তার ক্লাইটি যে এই চেক পয়েন্ট, এইগুলো ফিল্টার পয়েন্ট, এগুলো যদি হয় আমি তাকে নেব না, কিচ্ছু নেই তাদের। তারা কাদের থেকে এই মুহূর্তে টাকাটা তুলবে? কিছু তারা ডিক্লেয়ার করেছে? তো এইগুলো ডিক্লেয়ার না করলে একটা বোর্ডের পক্ষে কী করে অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব নয়। কেননা আবারও বলছি, টাটার মূল ব্যবসা কিন্তু ফুটবল নয়। তাহলে আপনারা জানেন মানে আলপিন থেকে জাহাজ সমস্ত কিছু তারা বানায়। তো তাদের ব্যবসা একটা বিজনেস রিস্ক না এই ধরনের একটা মডেলের সাথে যুক্ত। কেননা জামশেদপুরের মালিকানা তাদের ছিল, তারা স্পন্সর নয়। আজকে এমন হতেই পারে, সম্ভাবনা আমি বলছি, আমি কিচ্ছু জানি না ভেতরে খবর। আমি কর্মী ছিলাম, অনেক আগে ছিলাম, দুটো বড় সংস্থা ছিলাম টাটার, আর কেরিয়ার শুরু তো টাটাতে ছিল জামশেদপুরে। তো এমন হতেই পারে যে আপনারা দেখলেন হয়তো ইস্ট বেঙ্গলে তারা স্পন্সর করলো, বা যে কোনো আইএসএল ক্লাবের স্পন্সর হতেই পারে, সেখানে তারা মালিক নয়। আজকে যদি টাটাকে কোনো টেন্ডারে অ্যাপ্লাই করতে হয়, ধরুন ইউএসএতে, তাদের ডিক্লেয়ার করতে হবে তোমাদের কী কী কোম্পানি আছে, তোমাদের কোম্পানি কোথায় কোথায় টাকা ঢালে, সেখানে কারা কারা টাকা ঢালে। তো তারা যদি ইস্ট বেঙ্গলের স্পন্সর হয়, সেটা তারা কোম্পানি মালিকানা না, স্পন্সরশিপ আপনি কোনো একটা চ্যানেলে দিয়ে দিলেন, রিপাবলিক বাংলায় দিয়ে দিলেন, কি যা ইচ্ছা দিলেন, কলকাতা টিভিতে দিয়ে দিলেন, বিজেপি চ্যানেলে দিলেন, তৃণমূলের চ্যানেলে দিলেন, কংগ্রেসে, কিচ্ছু এসে যায় না। সেটা আপনি অ্যাড দেখাচ্ছেন, একটা 2 মিনিটের অ্যাড। কিন্তু আপনি কোথাও মালিকানা থাকলে, আপনি জামশেদপুর এফসি ক্লাবটা তারা মালিক, সেই ক্লাবটা খেলছে একটা আইএসএলে, সেখানে দেখলেন হয়তো কোনো ইরানিয়ান কোম্পানি কোনো টাকা, আমি কাউকে খারাপ বলছি না, ইরান রাশিয়া ভালো মন্দের বিচারে যাচ্ছি না, কিন্তু এটা বিজনেসের পার্সপেক্টিভে ইরানের সাথে ধরুন চায়নার ঝামেলা, ইরানের সাথে আমেরিকার ঝামেলা, এখানে ভালো মন্দ নেই। এবার টাটাকে ঠিক করতে হয়েছে কার সাথে ব্যবসা করবে, ইরানের সাথে করবে না আমেরিকার সাথে করবে। সে ঠিক করেছে সে আমেরিকার সাথে ব্যবসা করবে। তা আপনার আইএসএলে যদি এখন কোনো ইরানিয়ান কোম্পানি ফান্ডিং করে, তো টাটার ওই ইউএস ব্যবসাটা তো নষ্ট হয়ে যাবে না, বিজনেস হিউজ রিস্ক। এইটাই হলো মূল কারণ। এবং আমি আমার আগের অডিও প্রকাশ করার পর আপনারা দেখবেন অনেকে এইটা লিখছে যে ক্ল্যারিটি, যে আইএসএল ক্লাব মডেলটাতে তাদের আপত্তি। অনেকে দেখবেন লিখছে, হয়তো ব্যাখ্যাটা করছে না তারা, আমি ব্যাখ্যাটা করে দিলাম। আশা করি মানে আগের অডিও শুনেও যদি একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার ধারণা না থাকে, এই অ্যানেক্সারটা শুনে অনেকটা পরিষ্কার হয়ে যাবে সবার। সকলে ভালো থাকবেন।